বাংলাদেশের কোটি কোটি মানুষ বিএনপি করে না, কিন্তু কোটি কোটি মানুষ খালেদা জিয়া করে। তারা খালেদা জিয়াকে ভালোবাসে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্যারালাল মনে করা হয় খালেদা জিয়াকে। সুতরাং তাকে কেউ মাইনাস করতে চাইলে সে নিজেই মাইনাস হয়ে যাবে। এটা হওয়া উচিত যে আপনি একসাথে দুবার হন বা 10 বছর গ্যাপ দিয়ে হন, আপনি পুরো পলিটিক্যাল ক্যারিয়ারে জীবনের প্রধানমন্ত্রী হতে পারবেন দুবার। এইটা হওয়া দরকার। 4বারের বেশি কেউ এমপি হতে পারবে না, সর্বোচ্চ আমি তো বলি 3বার। যে 3বার এমপি হয়ে যদি জীবনে কেউ কিছু করতে না পারে, বাঁচবে কি 130 বছর? বেগম জিয়া ঠিকই বাহিরে গেলেন, এবং বাহিরে শুধু যান নাই, তাকে অত্যন্ত সম্মানের সাথেই তিনি চিকিৎসার জন্য গেলেন। আর যে বেগম জিয়াকে বলেছিল যে ভালোই তো আছে, জেলের মধ্যে না রেখে বাইরে থাকতে দিছি, এটাই তো বেশি করছি। তো আরো যত বিশ্রী ধরনের কথা, মানে বস্তির মহিলারা এরকম বলে না। লিটারালি কি হয়েছে কি দেখেন, বাংলাদেশের মানে পলিটিক্যাল কালচারটা এমন। শেখ হাসিনা আমার মানে এটা আব্বার একটা কথা খুব আমার মনে পড়ে। আব্বা ছোটবেলা আমাদেরকে বলেছিল যে যেই দলের প্রধান যেরকম, তার একটা তাসির, আরবিতে বলে তাসির মানে প্রভাব, তার দলের সদস্যদের উপরে থাকে। তখন খুব ই করে আব্বা বলছিল যে দেখবা, খালেদা জিয়া খুব বেশি বাহুল্য কথা বলেন না, ওনার রেকর্ডে সারা ক্যারিয়ারে, পলিটিক্যাল ক্যারিয়ারে উনি বাহুল্য কথা বলেছেন এরকম খুব কম। সে সময় দেখা যেত যে বিএনপির সিনিয়র নেতারা ওরকম বাজে কথা বলতেন, আজে বাজে, সেটা খুব কম। আর শেখ হাসিনা সারা জীবনে ভালো কথা বলছে, রেকর্ড খুব কম। মানে কথাটা শুরুই হবে মানে যেই কথাটা একটা ইউনিয়নের মেম্বার নি পর্যন্ত বলতে পারে, সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে। যে লিভার কেন পচে যায় তা তো আমরা জানি, মানে খালেদা জিয়া মদ খান তাই ওনার লিভার পচে গেছে, সিরোসিস হচ্ছে। আরো কি যে বাজে বাজে কত বিশ্রী শব্দ, মানে আহ এটা তো বলতেও দ্বিধা লাগে। তো বেগম খালেদা জিয়া জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তারপরে উনি বিদেশে চিকিৎসার জন্য গেলেন। এবং একটা দুর্দান্ত ব্যাপার ঘটেছে, আপনি খেয়াল করবেন, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ব্যতীত, মানে খুনি লীগ ব্যতীত এমন কোন রাজনৈতিক দলের প্রধান নেই যিনি খালেদা জিয়ার এই রোগ মুক্তি এবং তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন সেটা, সেই শুভকামনা জানান নাই বা দোয়া জানান নাই। প্রত্যেকটা রাজনৈতিক দল সবাই এটা করেছে। আর অন্যজন হলো পালিয়ে গেছে। যে তাকে এই কথা বলেছিল সে লিটারালি পালিয়ে গেছে। আর খালেদা জিয়া তো চিকিৎসা নিতে গেলেন। আমরা দোয়া করছি অবশ্যই বেগম জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরবেন, এবং ওনার হাসি মুখটা আমরা বাংলাদেশে দেখতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় মুরব্বী এখন উনি। উনি ইলেকশন করবেন কিনা এটা অনেক পরের প্রশ্ন। সেই স্বাস্থ্যগত অবস্থা ওনার দাঁড়াবে কিনা, উনি সেই দায়িত্ব নিবেন কিনা, অথবা সেটা অনেক বড়। কিন্তু উনি রাজনীতির মধ্যে থাকবেন, মানে হলো বাংলাদেশের বৃহত্তর ঐক্যের স্বার্থে যে একজন রাজনৈতিক মুরব্বী দরকার, সেই মুরব্বীটা এখন আমাদের বেগম খালেদা জিয়া, যিনি ডাকলে সকলে তার সাথে অত্যন্ত সম্মানের সাথে এবং বিনয়ের সাথে তার কাছে কথা বলতে যাবেন। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সুতরাং তিনি অবশ্যই চিকিৎসা শেষে দেশে ফিরবেন। আর একটা ব্যাপার, যে ওনাকে কেউ মাইনাস করার জন্য দেশে পাঠিয়েছে কিনা, দেখেন ব্যাপার হলো, এটা যদি ধরে নেই, এটা যদি কোনো এজেন্সি প্ল্যানিং করে অথবা কেউ, বাংলাদেশের বাস্তবতা হলো বেগম জিয়াকে কেউ মাইনাস করার চিন্তা করলে বাংলাদেশ থেকে তিনি মাইনাস হয়ে যাবেন। এটা হলো একদম সোজা একটা কথা। হ্যাঁ, কোনো পলিটিক্যাল থিওরি ছাড়া বললাম যে বেগম জিয়াকে যদি দেখেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ বিএনপি করে না, কিন্তু কোটি কোটি মানুষ খালেদা জিয়া করে। তারা খালেদা জিয়াকে ভালোবাসে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্যারালাল মনে করা হয় খালেদা জিয়াকে। সুতরাং তাকে কেউ মাইনাস করতে চাইলে সে নিজেই মাইনাস হয়ে যাবে। এটা নিয়ে আর কথা বলবার কিছু নাই। আমি বরং অল্প দুই একটা আজকে, ভাই আমি বেশি কথা বলতে চাই না। আমি শুধু আমি আলাপের সাথে দুই একটা নোক্তা দিয়ে রাখি। স্যার যেরকম বলছিলেন, স্যারের কথা থেকে দুই একটা। একটা যেমন স্যার বলছিলেন যে আমরা চাই জনগণের সরকার, রাইট? তো হুম। প্রশ্ন হলো, তাহলে বর্তমান যে সরকারটা আছে এটা জনগণের সরকার কি না? মানে জনগণের সরকার যদি আমরা যেই অর্থে বলি, সেই অর্থে তো মানে অবশ্যই আমরা যেটা বুঝাতে চাই যে সরাসরি নির্বাচন ভোটের মাধ্যমে। আপনি কি বলতে পারবেন যে গত 50 বছরে মুক্তিযুদ্ধের পর থেকে, স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান বা বিপ্লবের ফলে বর্তমান যে সরকার, এই সরকার নিজেদেরকে বিপ্লবী সরকার বলে না, অভ্যুত্থানের সরকার বলে না। তারা, আমরা তাদেরকে সুশীল লীগ নামে ডাকি, যেটা আওয়ামী লীগের সেকেন্ড ফেজ। এগুলো সবকে আছে, তারা স্বীকার করুক আর না করুক। আমরা তো বলি যেটা আমাদের জনছাত্র জনতার অভ্যুত্থানের ফলে গঠিত সরকার। তো ছাত্র জনতার আন্দোলন, ম্যান্ডেট, অগণিত শহীদ, পঙ্গু, এর ফলে বিজয়ের যে সরকার, এই অভ্যুত্থানই তো তার বড় ম্যান্ডেট। সুতরাং আমি মনে করছি নিশ্চয়ই বর্তমান যে সরকারটা আছে তারা যোগ্য না। তারা অথর্ব পর্যন্ত আমি বলতে পারি তাদের ম্যাক্সিমাম। আপনি হাতে হাতে গোনা দুই একটা ক্যাপাসিটি ছাড়া 10-এর মধ্যে গত 5 মাসে তারা নাম্বার পাবে 2 থেকে 3।
বিকজ আপনি ভাবেন, ধরেন অনেক প্রশাসন বাদ দেন, সব সংস্কার বাদ দেন, আমি তো বলি সংস্কার হবে কি হবে না শুধু একটা জায়গা দিয়ে টেস্ট নেন। আমলাদের কোনো পরিবর্তন গত 5 মাসে হয়েছে? একটা চুলও ছিঁড়তে পেরেছে এই সরকার? যখন কথা ছিল অন্তত এই যেই দিনের ভোট যারা রাতে করেছে, সেই এসপি, সেই ডিসি, সেই বিভাগীয় কমিশনার, আপনি কিছু পারেন আর না পারেন এসেই তো তাদেরকে আগে ধরে ফেলবেন। আপনি তাদেরকে তো গ্রেপ্তার করলেনই না, তাদেরকে শুধু জেলা পরিবর্তন করে দিলেন। যখন তারা ভয়ে থাকার কথা, তারা নিজেরা গল্প করতো, আমরা শুনতাম যে চাকরি তো থাকবেই না, কবে জেলে ঢুকবো। আপনি তাদেরকে দুলাভাইয়ের মতো জামাইয়ের মতো আদর করলেন, আপ্যায়ন করলেন। এখন উল্টো তারা সচিবালয়ে আগুন দেয় দুই পাশে। সেই তদন্ত কি করে যে বিদ্যুতে আগুন লাগছে। মানে মাসাল্লাহ, বিদ্যুতেরও বাংলাদেশে এমন বুদ্ধি যে সচিবালয়ের ওই কর্নারের রুমে লাগতে হবে, আর ওই কর্নারের রুমে রাখতে হবে, মাঝখানে আর বিদ্যুতে আগুন লাগবে না। উপদেষ্টা নাহিদ ইসলামের রুমে রাখতে হবে, আর আসিফ মাহমুদের রুমে রাখতে হবে। এর মাঝখানে আবার বিদ্যুতের বুদ্ধি আছে যে এর মাঝখানে আগুন লাগবে না। এই আমলাদেরকে তো আপনি গ্রেপ্তারই করতে পারলেন না, অথচ বাংলাদেশ চালায় কারা? চালায় তো আমলারা। এই খুনি রেজিমটাকে টিকিয়ে রেখেছে কে? প্রশাসনিক ভাবে এই আমলারা, আর বাহিরে মিডিয়ার সংস্কৃতি, যাকে আমরা বলি সংস্কৃতি কর্মীরা, এই তো। তা আপনি তো তাদেরকে একটাকে গ্রেপ্তার করেন না। সুতরাং এই সুশীল লীগ সরকারটা, এরা হলো মোটামুটি 10-এ এরা সর্বোচ্চ নাম্বার পাবে 2-3 গত 5 মাসের অ্যাক্টিভিটিসে। এরা কিন্তু, আমাদের যেটা জায়গার ব্যাপার, তারেক রহমান সাহেব নিজে পর্যন্ত অসংখ্যবার বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং আমরা সেটা মনে করি তিনি এই কারণেই বলেছেন, এই সরকার তো ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার, সে ব্যর্থ হলে তো আমরা সবাই ব্যর্থ হয়ে যাব। এটা খুবই ক্লিয়ার। তো আমি যেটা বলতে চাই যে এই সরকারটা যে এখন পর্যন্ত আছে, সে ভুল কাজ করলে তার বিরুদ্ধে আন্দোলন করব, তাকে নামাই দিব। কিন্তু এই সরকারটা কিন্তু জনগণের সরকার না, এটা বলা যায় না। বরং আপনি যদি বলেন এই গণ অভ্যুত্থানই হলো তার সব থেকে বড় ম্যান্ডেট, যার উপরে পৃথিবীতে কোনো বড় ম্যান্ডেট নাই। বরং সে যেটা করেছে, তাকে বিপ্লবী সরকার সে ঘোষণা করে নাই, এটা তার ভুল। আমরা কেন সেই দেয়নি? আসেন, কয়েকটা ছোট ছোট শব্দের মধ্যে একটু কোট আনকোট বলি। দুটো কথা আজকে এসছে বারবার, যে প্রয়োজনীয় সংস্কার আর হলো যৌক্তিক সময়। তা আমি বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার মানে সেই প্রয়োজনীয়টা কতটা প্রয়োজন, মানে কতটুকুন হলে আপনি প্রয়োজনীয় বলবেন। যেমন বিএনপির কাছে এক ধরনের প্রয়োজন ব্যাখ্যা, প্রয়োজনীয় ব্যাখ্যা, জামাতের কাছে এক ধরনের ব্যাখ্যা, ছাত্রের কাছে ব্যাখ্যা। সুতরাং এই কথাটা কিন্তু বায়বীয়, কনক্রিট না। আমাদের এটা একদম টু বি পয়েন্টেড, মানে টু বি নোটেড হওয়া দরকার, যে প্রয়োজনীয় বলতে আমি মনে করি এটুকুন এটুকুন। এইটা একটা ব্যাপার। একটা যৌক্তিক সময়, ভাই কতদিন? যেমন এই সরকার মনে করতে পারে আগামী 10 বছর যৌক্তিক সময়, বিএনপি মনে করতে পারে শুধু ইলেকশন হওয়ার জন্য নির্বাচন কমিশনটা ঠিক করতে পারলে এতে যতদিন, জামাত মনে করতে 1 বছর, ছাত্র জনতা মানে এই যৌক্তিক সময়টাও তো কথাটা আপেক্ষিক। যেমন আপনি ইতিমধ্যে বলেছেন যে এই সরকার কিন্তু প্রথম দিকে একটা টাইমলাইন বলেছিল 2026-এর জুন, হুম। এটা বলেছিল। তবে আমি আপনাকে বলে রাখি, যেমন বাংলাদেশের কিন্তু কোনো জাতীয় নির্বাচন সাধারণত জুন মাসে হয় নাই। বর্ষা থাকে, ওই আমেজ তৈরি হয় না। সাধারণত কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলো অতীত সময় থেকে দেখা যায় যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সময়টা ধরিয়ে, মানে শীতকালে যখন নির্বাচনটা জমে ওঠে এবং কাজ করা সম্ভব হয়। তো তারা কিন্তু বলেছিল, এরপরে আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন যে ঠিক আছে, যদি রাজনৈতিক দলগুলো না চায় আমরা ডিসেম্বরে দিয়ে দিব। তো এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হবে। আবার সেনাপ্রধান বলেছেন, হ্যাঁ, এই সরকার আমরা পলিটিক্সে কোনোভাবে ইনভলভ হতে দিব না সেনাবাহিনীকে, কিন্তু সে যেন সংস্কারগুলো করতে পারে সে ব্যাপারে আমি তাকে সাপোর্ট দিব। অনেক ধরনের কথাবার্তা আছে। তো ব্যাপার হলো, আমাদের সবার মিলে একটা জিনিস ফিক্স করা দরকার। বিএনপি, জামাত ইসলামী, ছাত্র জনতা বা আরো XYZ যারা আন্দোলনের স্টেক হোল্ডার, তারা প্রয়োজনীয় সংস্কার বলতে কি কি মনে করে এটার মনে একটা তালিকা করা দরকার। আবার একই ক্ষেত্রে যৌক্তিক সময় বলতে কে কতটুকু মনে করে, কয় মাস কয় বছর, এটার মনে একটা তালিকা হওয়া দরকার। বরং সাগর ভাই, আপনি পরবর্তীতে না, একটা যে ইন্টারভিউ করতে প্রস্তাবটা পারবেন। দিয়েছেন প্রফেসর হাসানাত আলী, সেটিকে আপনি কিভাবে বিবেচনা করেন? হ্যাঁ, আমার মতে হাসনান, মানে হাসনান স্যার যেটা বলেছেন ম্যাক্সিমামই আমি এগ্রি করি। স্যার যেভাবে বলেছেন, হুম। ছাত্র, 4টি সংস্কার অন্তত পক্ষে করে সেটির একটা যৌক্তিক সময় তিনি বলেছেন, এটা নট মোর দেন কি বলা যায়, যে মার্চ অর এপ্রিল অফ নেক্সট ইয়ার। এখন আমার যেটা মনে হয় জানেন কি, সেটা হলো এই যে সংস্কার কমিশন গুলো দিয়েছে না, সংস্কার হুম। কমিশন গুলো তো ধরেন 22 জানুয়ারি তাদের রিপোর্ট গুলো দিয়ে দেবে, তাই তো? আপনার কি রাইট। সাগর ভাই মনে হয় যে রিপোর্ট গুলো দেওয়ার সাথে সাথে সংস্কার শুরু হবে? কিসের সংস্কার শুরু হবে? আপনি তো এখন পর্যন্ত আসল জায়গায় হাতই দেন নাই। এই সমস্ত সংস্কার গুলো কার হাত ধরে বাস্তবায়িত হবে? বিউরোক্রেসির হাত ধরে, আমলাতন্ত্রের হাত ধরে। তো জনপ্রশাসন যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেই জনপ্রশাসন সংস্কার যেই চিন্তাগুলো করছে খসড়া, সেইটা কিছু জিনিস বাহিরে আমলারা জেনেছে, এবং তারা সমস্ত আইন লঙ্ঘন করে বিধির বিরুদ্ধে গিয়ে তারা সমাবেশ করেছে, আপনি দেখেছেন। তারা হুম। সরকারকে থ্রেট করেছে। তারপরে আবার তারা 4 তারিখ পর্যন্ত সমাবেশের ডেট দিয়েছিল। এবং আমাদের খুব
অদ্ভুত লাগে। আমরা এটাও শুনতে পারলাম, আমি চাই আমাদের এই কথা ভুল প্রমাণিত হোক, কিন্তু আমরা জানলাম যে এই আমলাদের মধ্যে বিএনপির লবি মেনটেন করেন এমন আমলারাও আছেন। তো তারা, আপনি ভাবেন, আপনি যতগুলো সংস্কার করেন সেই সংস্কার এক্সিকিউট করবে কি? উপদেষ্টা তো না, এক্সিকিউট করবে তো আমলারা। সে আমলারাই সবার আগে জনপ্রশাসন সংস্কার কি হবে তার আগেই তারা থ্রেট দিয়ে দিচ্ছেন যে মানি তো মানি না, বরং তাকে সরাই ফেলতে হবে, অমুককে গ্রেপ্তার করতে হবে। তারা এইসব কথাবার্তা বলছে। এবং সেখানে কারা, কোন আমলা? যে আমলা কিছুদিন আগে শেখ হাসিনাকে বক্তৃতা করে ভাষাই দিচ্ছেন, তারা এখন এই কথা বলছেন। আপনি তাদের একটারে গ্রেপ্তার করতে পারছেন? আপনি একজনের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিছেন? সুতরাং এই, আমি সন্দিহান এই 6টা সংস্কার কমিশন যে প্রতিবেদন প্রকাশ করবে, আমি সন্দিহান সেই পুরো প্রতিবেদনটা পর্যন্ত বাংলাদেশের জনগণ জানতে পারবে না। আপনি লিখে রাখেন, আমার মনে হয় যে পুলিশ সংস্কার নিয়ে, জনপ্রশাসন সংস্কার নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে পুরো কমিশনটা কি প্রতিবেদন দিয়েছে, অথবা এখানে অন্য সবাই তো পরামর্শ দিয়েছে, প্রত্যেকটা দল তো তাদের লিখিত পরামর্শ দিয়েছে, তাই না? তারা ডেকেছে, কোন কোন দল কি কি পরামর্শ দিয়েছে, তার ভিত্তিতে তারা কি সুপারিশ করেছে। আমার ধারণা এই আমলাদেরকেই যদি কোনো একটা বিহিত করে না যায়, তাহলে এইগুলো বাংলাদেশের মানুষ জানতে পারবেন। আপনি লিখে রাখেন। এবার দুটো কথা বলি। বিএনপি নিজেও তো একটা সংস্কারের প্রস্তাবনা অনেক আগে দিয়েছে, 31 দফার, তাই না? এটা নিয়ে আমি একটু শেষ করি। সেটা হচ্ছে যে দেখেন, আমরা ধরেই নিচ্ছি যে বিএনপি চাচ্ছে, একদম অনেস্টলি চাচ্ছে যে এই সংস্কারটা হোক। একটা কথা আমি আপনাকে বলেছিলাম কিনা যে দেখেন, এই 11 মানে এই যে 11 সরকার যেটা খুনি হাসিনাকে ক্ষমতায় বসায় দিয়ে গেছে, তখন তারাও কিন্তু আওয়ামী লীগের সাথে 26টা শর্ত দিয়ে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করেছিল, যে এই 26টা শর্ত আওয়ামী লীগ এসে এই সংস্কারগুলো করবে। আওয়ামী লীগ 16 বছরে তার 4টা করেছে আংশিক ভাবে, বাকিগুলো 22টা করে নাই। তো তারা কি করতে পেরেছে? তো বিএনপি যেহেতু গণমুখী দল, আমরা মনে করি তারেক রহমান সাহেব অথবা বিএনপির মূল ফোরাম তারা চেষ্টা করবেন এটা করবার। কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, সেই পলিটিক্যাল কালচারে তার দলের অন্যান্য সদস্য এবং কর্মীদেরকে ম্যানেজ করে তারা করতে পারবেন কিনা, এটা অত্যন্ত বিশেষ ব্যাপার। তো আমি বরং বলি, বিএনপিও তো বলেছে যে পর পর 2বার প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এটার মধ্যে কিন্তু আমি এটা ডিসএগ্রি করি। হুম। সাগর ভাই, ধরেন একজন মানুষ যেবার প্রথম এমপি হবে সেইবার তো আর সাধারণত প্রধানমন্ত্রী হয় না, রাইট? তো হুম। পর পর 2বার প্রধানমন্ত্রী মানে কি? এবার আমি প্রধানমন্ত্রী হলাম, পরের বার আমি শুধু এমপি থাকলাম, এরপর আবার প্রধানমন্ত্রী হব, মানে পরপর 2বার হইতে পারবো না কেন? বরং যেটা হওয়া দরকার, কেউ পুরো পলিটিক্যাল না না ক্যারিয়ারে না না 2বার না না, প্রধানমন্ত্রী এই হতে যে পারবে এই যে না। একটু কারেকশন দিই ভাই, একটু পরপর দুবারের বেশি, হ্যাঁ, মানে পরপর দুবারের বেশি, দুবারের একটা বেশি। কেটে বলছি। জি প্লিজ। পরপর আমার দুবারের কথা বেশি হলো হওয়া যাবে না, যে মানে 3বার পরপর, হওয়া যাবে না, আপনি পরপর দুবার হবেন। হুম। হ্যাঁ পরপর দুবারের বেশি। তো আমার কথা হলো, একজন মানুষের পলিটিক্যাল ক্যারিয়ারে 2বারের এটা বেশি তার প্রধানমন্ত্রী মানে হওয়া এটা দাঁড়ায় যে বাধ্যতামূলক। দুবারের বেশি, দুবারের পর এমপি হয়ে আবার হতে পারবে। মানে হ্যাঁ, এটাই। তাহলে আমার কথা হলো, আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি 2বার প্রধানমন্ত্রী হয়েও যদি কোনো চেঞ্জ করতে না পারি, আমি 4বারে শিখে নেবো। আমেরিকার প্রেসিডেন্ট তো সারা ক্যারিয়ারে মাত্র 2বার প্রেসিডেন্ট হতে পারে, সেটা হুম। এখন হোক আবার গ্যাপ দিয়ে হোক। পৃথিবীর অনেক দেশে আছে। তাহলে বরং এটা হওয়া উচিত যে আপনি একসাথে 2বার হন বা 10 বছর গ্যাপ দিয়ে হন, আপনি পুরো পলিটিক্যাল ক্যারিয়ারে জীবনের প্রধানমন্ত্রী হতে পারবেন 2বার। এইটা হওয়া দরকার, নাম্বার ওয়ান। কিন্তু আরেকটা কথা কেউ বলছে না, আপনি 5বার 6বার 7বার এমপি হবেন, এবং সবাই নিচে আবার সুন্দর করে লেখে 6বারের নির্বাচিত এমপি। ভাই, আপনি 2বার 3বার এমপি হয়েছেন, আপনি কিচ্ছু করতে পারেন নাই, আপনি আর বাকি 10বার হয়ে কি করবেন? মানে আপনি কবরে যাওয়া পর্যন্ত এমপি হবেন, আপনি নতুন করে উঠতে দিবেন না। আমার হুম। তো মনে হয় এমপিটাও একটা ঠিক করে দেওয়া দরকার। যেমন আমার সুপারিশ আমার জিজ্ঞেস করলে বলতাম, আমি বলতাম যে 4বারের বেশি কেউ এমপি হতে পারবে না সর্বোচ্চ। আমি তো বলি 3বার। যে 3বার এমপি হয়ে যদি জীবনে কেউ কিছু করতে না পারে, বাঁচবে কি 130 বছর? হ্যাঁ, হুম। 3বার ম্যাক্সিমাম, এটা 4বার হতে পারে, 5বার 6বার এমপি তো হওয়ার মানুষের দরকার নাই। অন্য নতুন নেতৃত্বও তো আনতে হবে। সুতরাং এই জায়গাটা আর একটা ব্যাপার হলো ভাই, যে আমি বললাম প্রধানমন্ত্রীর ব্যাপার, এমপির ব্যাপার, আর বাকিগুলো, হ্যাঁ বাকিগুলো তো যেটা বললো যে এই সংস্কার কমিশন রিপোর্ট গুলো দেওয়ার পরে পলিটিক্যাল কনসেনসাস, আমার হুম। ধারণা এটা হওয়া উচিত, কিন্তু হওয়ার জি। সম্ভাবনা খুব কম। এটা আমার মনে জি। হচ্ছে।